মৃত্যুর পর আত্মার কি হয়, আত্মা কোথায় যায়, কেউ জানে না। বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলেছেন। আজকে আমিও আপনাদের এই মৃত্যুর পর আত্মা কোথায় যায় সেটা নিয়ে কিছু কথা বলবো। ফিয়ার ব্লগ অনুভবী শিহরণ। মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ। জন্ম হলে মৃত্যু হবেই, আর মৃত্যু হলে আবারও জন্ম হবে। যখন মানুষ মৃত্যু মুখে চলে যায়, তখন তার মৃত্যু যখন হয়, আমাদের শরীরের ভেতরে দু ধরনের আত্মা থাকে। একটা হচ্ছে পরমাত্মা, আরেকটা হচ্ছে জীবাত্মা। মৃত্যুর পর পরমাত্মা একটা স্তরের পর স্তর উপরের দিকে উঠতে থাকে এবং একটা স্তরে গিয়ে তারা বিলীন হয়ে যায়। কিন্তু জীবাত্মা আমাদের সঙ্গেই, আমাদের মতলোকেই, আমাদের বাড়িতেই থাকে। যখন আমরা শব্দ নিয়ে শ্মশাই, তখনও জীবাত্মা আমাদের সঙ্গে শ্মশানে যায় এবং চিতা যতক্ষণ জ্বলে ততক্ষণ জীবাত্মা তার চারপাশে ঘুরতে থাকে। জীবাত্মার আকার হলো আমাদের হাতের বুড়ো আঙ্গুলের মতন আকার একটা অগ্নিশিখা। এই জীবাত্মার মধ্যে আমাদের বেঁচে থাকার সময় যত আশা আকাঙ্ক্ষা, আমাদের চরিত্র, আমাদের না পাওয়ার জিনিস সবকিছু বর্তমান থাকে। আমরা যখন সব দেহ দাহ করে বাড়ি ফিরে আসি, জীবাত্মা আমাদের সঙ্গে বাড়িতে আসে এবং সে একটা ঘোরের মধ্যে থাকে। 6 মাস পর তাকে বোঝাতে হয় যে সে মারা গেছে, সে আর বেঁচে নেই। জীবাত্মা আমাদের সঙ্গে কথাও বলতে চায়, কিন্তু আমরা মানুষরা সেই কথা তার শুনতে পাই না। 6 মাস পর যখন জীবাত্মাকে বোঝানো হয় যে সে মারা গেছে, তখন সে একবার প্রেতলোকে যায়, প্রেতলোক থেকে আবার মর্ত্যলোকে ফিরে আসে এবং এই জীবাত্মারাই বিভিন্ন রকম রূপ ধরতে পারে। রূপ ধরে কোনো মানুষকে ভয়ও দেখাতে পারে, আবার কোনো জরুরি মেসেজও দেওয়ার জন্য আসে। প্রেতাত্মা যে সবসময় মানুষের খারাপ করতে আসে তা কিন্তু নয়। প্রেতাত্মারা অনেক সময় ভালো কিছুও করার জন্য দেখা দেয়, কিন্তু আমরা মানুষরা ভয় পাই। আমরা এই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা ভয় পাই, ঠাকুরের নাম জপ করি, অনেক কিছু করি। আমাদের যে পরমাত্মা, সেটা তো একটা স্তর বাই স্তর উপরে উঠতে থাকে এবং তাকে চিনিয়ে নেওয়ার জন্য, মানে পথ চিনিয়ে নেওয়ার জন্য তাদের আগে যার মৃত্যু ঘটেছে, কোনো সময় তারা আসে, কোনো সময় যমদূত আসে, কোনো সময় বা দেবদূতরাও আসে তাকে ওই পথটা চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। জীবাত্মা 6 মাস পর যখন বুঝতে পারে যে সে মারা গেছে, তখন সে চলে যায় প্রেতলোকে। প্রেতলোক থেকে আবারও ফিরে আসে মর্ত্যলোকে, আবারও যায় প্রেতলোকে, এইভাবে চলতে থাকে। আমাদের হিন্দু মতে আমরা গয়া শ্রাদ্ধ করি এবং গয়া শ্রাদ্ধের একটা বড় ব্যাপার হলো, গয়া শ্রাদ্ধ করার পর যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে গয়ায় গিয়ে, সে প্রেতলোকে চলে যায়, সে আর মর্ত্যলোকে কোনোদিন ফিরে আসতে পারে না। যখন প্রেতলোকে জীবাত্মা পুরোপুরি চলে যায় আর মর্ত্যলোকে ফিরে আসতে পারে না, তখন তাদের বেঁচে থাকা অবস্থায় তারা যে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী পুণ্যাত্মারা আসে তাদেরকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য। পুণ্যাত্মা মানে মুনি ঋষি, এদের আত্মা, বা যে কোনোদিন কোনো পাপ কাজ করেনি, তারা এসে সংশোধনাগারে নিয়ে যায় এই জীবাত্মাকে এবং সংশোধনাগারে নিয়ে গিয়ে তাদেরকে সংশোধন করে। সংশোধনটা কিরকম? তাদের থার্ড আই জাগায়, মানে তৃতীয় চক্ষু, যেটা আমরা বলি তৃতীয় নয়ন,
এবং সংশোধনটা হলো গিল্টি ফিল করানো। গিল্টি ফিল মানে আমরা বেঁচে থাকা অবস্থায় যা পাপ কাজ করেছিলাম সেইগুলোর অনুশোচনা। সে যে কি ধরনের কষ্ট হয় সেই অনুশোচনাতে, সেটা মুখে বলে কাউকে বোঝানো যাবে না। এই অনুশোচনা কিন্তু খুব কষ্টের। তারপরে সে অনুশোচনা করতে করতে এক সময় সে ফ্রেশ হয়ে যায়, মানে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। কোনো কাজ করে মানুষ যদি কোনো খারাপ কাজ করে সে যদি অনুশোচনা করে, তাহলে কিন্তু তার পাপ খণ্ডন হয়ে যায়। আত্মারও ঠিক তেমনি, পাপ খণ্ডন হয়ে গেল, এরপরে সে চলে যায় ভগবানের কাছে। ভগবান তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন আত্মা উত্তর দেয়, তখন সে সম্পূর্ণ দোষমুক্ত, সম্পূর্ণ পাপ মুক্ত। তখন আত্মা উত্তর দেয়, ভগবান তুমিও যা, আমিও তাই। ভগবান এক এবং অদ্বিতীয়, একই ব্রহ্ম, একই সব। সেই ব্রহ্মকে সে এই কথা বলে। কিছুদিন সেই ব্রহ্মের সঙ্গে থেকে, কিছু দিন বলতে কিছু যুগ, এই ব্রহ্মের সঙ্গে থেকে তারা চলে যায় সূর্যালোকে। সূর্যালোকে কিছুদিন অবস্থান করে, তারপরে চলে আসে চন্দ্রলোকে। চন্দ্রলোকেও কিছুকাল অবস্থান করে। চন্দ্রলোক থেকে তারা ডাইরেক্ট চলে আসে মর্ত্যলোকে। আর মর্ত্যলোকে আসলেই তারা মৃত্যুর জন্য ছটফট করতে থাকে। মাতৃগর্ভে তারা প্রবেশ করে, পশু হোক বা প্রাণী হোক বা মানুষ হোক, তারা যে কোনো একজনের মাতৃগর্ভে প্রবেশ করে। প্রবেশ করে যখন মাতৃগর্ভে বডি তৈরি হয়, তখন সেই বডির মধ্যে আত্মা প্রবেশ করে। এইভাবেই আমাদের মৃত্যুর পরে আত্মা আবারও ফিরে আসে এবং আবারও তাদের জন্ম হয় এবং আবারও তাদের মৃত্যু হয়। এখানে আরেকটু বলে রাখি, বাচ্চারা যে কাঁদে হাসে, সবাই বলে ভগবান তাদের সঙ্গে খেলা করছে, কিন্তু না। বাচ্চারা যখন কাঁদে তখন তার আগের জন্মের সমস্ত খারাপ ঘটনাগুলো মনে পড়ে। বাচ্চাদের কিন্তু আগের জন্মের কথা মনে থাকে। তারপরে সেই বাচ্চা যতদিন ধরে বেড়ে উঠতে থাকে, আস্তে আস্তে টাইমের পর টাইম বেড়ে উঠছে এবং সেই আগের জন্মের সমস্ত ঘটনা তারা ভুলে যেতে থাকে। কখন কাঁদে বাচ্চারা? তখন কাঁদে যখন তাদের আগের জন্মের খারাপ কথাগুলো মনে পড়ে এবং তাদের আরেকটা চিন্তা আসে মাথার মধ্যে, তখন যে আবারও তো জন্মগ্রহণ করলাম, আবারও তো আমার মৃত্যু হবে। আর এই মৃত্যু যন্ত্রণা খুব কষ্টের যন্ত্রণা। এক একটা নাড়ি ছিঁড়ে 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 আত্মা বেরোয়। সে যে কি যন্ত্রণা, যারা বুঝতে পারে তারা জানে। তখন কাঁদে আর হাসে যখন তার আগের জন্মের খুব ভালো সময়, ভালো কথা, ভালো আনন্দের কথা যখন মনে পড়ে, তখন হাসি। তো চলে আসি আজকের ঘটনায়। এটা অনেক বছর আগের ঘটনা। এই ঘটনাটা কাশ্মীরের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধের পরের ঘটনা। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে, সেইখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপও রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9635493476, যেখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে রয়েছে, যেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন খুব সহজে। ফেসবুকে fear_blog লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ফেসবুক পেজেও আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনারা যেভাবেই পাঠান, আমরা সেইভাবেই ঘটনা আমরা
প্রিয় লোকের ফ্যামিলির সঙ্গে শেয়ার করব। সমস্ত এরকম ঘটনাই আমরা বলবো। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। তো চলে আসি আজকের ঘটনা। সবার খেয়াল আছে যে কাশ্মীরে একবার যুদ্ধ হয়েছিল, কার্গিলের যুদ্ধ। তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ী। প্রচুর সৈন্য সেখানে মারা গেছিল আমাদের ইন্ডিয়ার, কারণ তারা সীমানা পেরিয়ে যুদ্ধ করতে পারেনি। তারা নিচের থেকে সোজা পথে উপরে উঠছিল। তাই জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এবং সৈন্যরা খুব সহজেই প্রচুর সৈন্যকে মারতে পেরেছিল ইন্ডিয়ার। তো সেইখানে একজন সোলজার মারা গেছিল। সেই সোলজারের ঘটনাই আমি বলবো। সেই সময় একজন সেনাদের প্রধান ছিল। উনি আমাদের ঘটনা সব শোনেন, ওনার ভালো লাগে এবং উনি আমাকে ঘটনাটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন। বলেছেন, রূপম, তোমার যদি ভালো লাগে তাহলে এই ঘটনাটা আমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তো বেশি কথা না বাড়িয়ে চলে আসছি আজকের নতুন একটা ভৌতিক ঘটনায়। একজন সোলজার মারা গেছে। সোলজারের নামটা আমি বলবো না। উনি লিখে পাঠিয়েছেন, বলেছেন ওনার নামটা তুমি প্লিজ বলো না। মারা তো গেছে। তারপরে সেই সোলজারের দেহ কফিন বন্দি করে তার বাড়িতে নিয়ে আসা হলো। সমস্ত সোলজাররা ঘিরে দাঁড়িয়ে আছে। বাড়িতে কান্নার রোল উঠল। এক মায়ের কোল খালি হয়ে গেছে, এক স্ত্রী হয়ে গেছে স্বামীহারা, এবং একজন সন্তান সে তার বাবাকে হারিয়েছে। গান সেলুট দিয়ে তাকে সম্মান জানানো হলো। উপরে আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বিছিয়ে দেওয়া আছে। ফটোগ্রাফাররা ফটো তুলছে বারবার করে। ওদের বাড়িটা একদম প্রত্যন্ত এলাকায় ছিল, একটু গ্রামের শেষেই ওদের বাড়ি। মানে ওদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। ওদের বাড়িটা হচ্ছে একটু কোণা করে তৈরি করা। ওদের বাড়িতে প্রচুর আম গাছ এবং 3-4টে তেঁতুল গাছ আছে। যেখানে কফিনটা রাখা হয়েছিল নিয়ে এসে, তার অপোজিটে একটা আম গাছ এবং তেঁতুল গাছ পাশাপাশি রাখা ছিল, মানে পোতা ছিল। সেই বৃক্ষগুলো এমন ভাবে আছে যেন দেখলে মনে হয় ভি শেপ, ইংলিশ লেটারের ভি শেপের মতন করে গাছ দুটো দাঁড়িয়ে আছে। ফটোগ্রাফাররা ফটো তুলছে। একজন ফটোগ্রাফার হঠাৎ করে ফটো তুলতে তুলতে একটু থেমে গেল। তারপরেই আবারও উনি ফটো তুললেন। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ফটোগ্রাফাররা চলে গেছে। গিয়ে একজন ফটোগ্রাফার যে থেমে গেছিল, সেই ফটোগ্রাফার ছিল কফিনের অপোজিটে, যেই দিকে গাছ আছে তার অপোজিট থেকে ফটো তুলছিল, এবং কফিনের সঙ্গে ওই গাছের ফটো উঠেছিল, এবং ভি শেপ যে গাছটা, সেই ভি শেপের ফটোটাও উঠেছিল ওনার ক্যামেরায়। উনি যখন ফটো ওয়াশ করতে যায় তখন একটু চমকে উঠলেন। ওয়াশ হয়ে আসার পরে একটা অন্যরকম জিনিস উনি লক্ষ্য করলেন। দেখছেন ফটো সব ঠিকঠাকই আছে, কিন্তু ওই ভি শেপের জায়গা দিয়ে যেন একটা কেউ দাঁড়িয়ে আছে। উনি ভালো করে দেখলেন যে একজন লোক দাঁড়িয়ে আছে, আর মুখটা যেন সেই সোলজার মারা গেছে সেই সোলজারের। উনি ভালো করে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, কিন্তু উনি কিছুতেই ওই সোলজারের মুখের সঙ্গে অন্য সোলজারের মুখ মেলাতে পারছেন না। মানে যে সোলজার মারা গেছে সেই সোলজারই। উনি ভালো করে দেখলেন। দেখে উনি কনফার্ম হওয়ার জন্য আরেকজন ফটোগ্রাফারকে উনি পাঠালেন সেই ফটোটা, যে দেখতো ভাই এই সোলজারই কিনা যে সোলজার মারা গেছে। ওই ফটোগ্রাফারও কিছুক্ষণ পর ওনাকে ফোন করে জানালো, হ্যাঁ ভাই, যে মারা গেছে সেই তো দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? ফিরে আসে কি করে মৃত্যুর পর?
ফিরে আসা তো অসম্ভব। এটা কি করে হয় সম্ভব? কোনো অন্য কিছু না তো? তখন ওরা দুজনেই বললো যে অন্য কিছু কি করে হবে, আমি তো যার ফটো তুলেছি। আর এমনও না যে কাউকে দাঁড় করিয়ে রেখেছিল, তা দাঁড় করিয়ে রাখলেও মুখ তো এক হতে পারে না। ওরা এই নিয়ে অনেক সবাইকে বলতে ওদের যা আছে সবাইকে বলেছে, কেউই বিশ্বাস করেনি। এরপর 1 মাস পরে সোলজার মারা গেছিল, তার কাছে খবর আসলো যে আপনাদের বাড়িতে আপনাদের ছেলে যে মারা গেছে তার স্মরণ সভা হবে। এইবার স্মরণ সভা শুরু হলো। সেই দিন স্মরণ সভা শুরু হলো, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। স্মরণ সভা চলছে, একটা স্মৃতিসৌধের মতন বসানো হয়েছে মাটির বাড়ির উঠোনে, এবং সেখানে তার ফটো মালা দেওয়া। সেই ফটোগ্রাফাররা আবারও এসছে, যারা আগের ফটো তুলেছিল যখন কফিন বন্দি হয়ে সেই সোলজারের বডি এসেছিল। সেই দিনও ঘটল আরেক ধরনের অলৌকিক ঘটনা। সবাই ফটো তুলল, যেসব ফটোগ্রাফাররা এসেছিল। 3জন ফটোগ্রাফার যেখানে স্মৃতিসৌধ করা হয়েছিল তার বিপরীত দিক থেকে ফটো তুলছিল। তারা 3জনেই বাড়ি যাওয়ার পর ফটো ওয়াশ করা আরম্ভ করলো। ওয়াশ করে 3জনের ফটোতেই একই রকম ছবি ভেসে উঠল। যে সোলজার মারা গেছে সেই সোলজার দাঁড়িয়ে আছে তার স্মৃতিসৌধের পাশে, দেখছে তার স্মরণ সভা। 3জনেই ফোন করলো 3জনকে, সবাই একই কথা বলল যে ভাই এটা কি করে হতে পারে, এটা তো অসম্ভব ব্যাপার, আমরা তো এই ধরনের কিছু হবে আমরা চিন্তাও করিনি। তার মানে সেই দিনের যে ঘটনা, ওই গাছের সামনে যে দাঁড়িয়েছিল সেও তাহলে ওই একই সোলজার হবে। তারা হতবুদ্ধি হয়ে গেল। তাদের ওই দৃশ্য দেখে, ফটো ওয়াশ করার পর দৃশ্য দেখে ওনাদের শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে গেল। শীত দ্বারা দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? ওনারা যখন ফটো পাঠালেন ওনাদের অফিসে, ওনারা খবরের কাগজের অফিসে চাকরি করতেন, পাঠালেন। সেই খবরের কাগজের যে অফিসের যে মেইন, সেও দেখে একটু আটকে উঠেছিল। অবিশ্বাস্যকর ঘটনা, এরকম ঘটনা ওদের জীবনে অন্তত কোনোদিন ঘটেনি। অফিসেরই এক ওদের কলিগ বলল, ভাই একটা কাজ কর তোরা, এটা তো অবিশ্বাস্যকর ঘটনা, আমার সঙ্গে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের জানাশোনা আছে, আমি তার নাম্বার দিচ্ছি, তাকে ফোন করে জিজ্ঞেস কর যে এরকম কি এখনো হতে পারে। ওরা নাম্বার নিয়ে সঙ্গে সঙ্গে প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে ফোন করলো। ইনভেস্টিগেটরকে ফোন করে সমস্ত কথা জানানোর পর ইনভেস্টিগেটর একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে তুমি একটা কাজ করো, তোমরা আমাকে ফটোগুলো পাঠাও, আমি একটু দেখি, তারপরে আমি বলছি, আমার ফিডব্যাক আমি দিচ্ছি। ওরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে ফটোটা পাঠিয়ে দিল। উনি দেখলেন, 8 ঘন্টা পর উনি ফোন করেছেন। ফোন করে বলছেন, দেখো আমি ফটোটা দেখলাম, এটা আশ্চর্যজনক ঘটনা কিছু না, এরকম হতেই পারে। কারণ সোলজারের বয়স বেশি ছিল না, মাত্র 21 বছর বয়স ছিল। তার আশা আকাঙ্ক্ষা কিচ্ছু পূরণ হয়নি। শুধু সোলজার বলে না, যারা খুব তাড়াতাড়ি 20 বছর, 21 বছর, 24 বছর, 25 বছরে মারা যায়, তাদের আশা পূরণ হয় না, তাদের সমস্ত আশা ভরসা থেকে যায়। কাজেই এরকম হতেই পারে। এবং এটা আমি হলফ করে বলতে পারি তোমাদেরকে, ইনভেস্টিগেটর বলছি, যে সোলজার মারা গেছে সেই সোলজারই কিন্তু ওই গাছের ওখানে দাঁড়িয়েছিল এবং স্মরণ সভার সামনেও এসেছিল, কিন্তু আমরা সাদা চোখে তাকে দেখতে পাইনি। ফটোতে কিন্তু প্রেতাত্মার ছবি ওঠে। এটা শুনে আমারও একটু খুব ভালো লেগেছিল যে বাহ, এত সুন্দর ইউনিক ঘটনা হতে পারে। আমি এই জন্য এই ঘটনাটা সিলেক্ট করেছি সবার আগে, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি এই ঘটনাটা আমি দিয়ে দিলাম আমাদের চ্যানেলে। তো যে পাঠিয়েছে আমি তার উদ্দেশ্যে বলবো,
এরকম আরো যদি কোনো ঘটনা থেকে থাকে দাদা, আপনি আমাদেরকে পাঠাবেন। আমরা আপনার ঘটনা আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করব। তো আজকে এই ছিল আমার ঘটনা, সত্যি ঘটনা। সামনের উইকে আমরা আবারও একটা সত্যি ঘটনা নিয়ে হাজির হব ফিয়ার ব্লকের চ্যানেলে। সবসময় বলি, এখনো বলছি, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আমি ফেসবুকেও আপনার ঘটনা পোস্ট করি, আপনারা ফেসবুক পেজে গিয়েও ঘটনাটা দেখতে পারেন। সবাইকে বলি, এখনো বলছি, আমার ফিয়ার ব্লকের ফ্যামিলিকে বলছি, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এই ঘটনা, এবং তোমরা লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমাদের পরের ঘটনা শোনানোর জন্য এনার্জি জাগায়। আর প্রতি সময়ে একই কথা বলি, তোমরা সাবস্ক্রাইব করে দিও। না করলে ব্যাক টু ব্যাক যে ঘটনাগুলো আসে সেগুলো তোমরা শুনতে পারবে না। আজ এই পর্যন্তই, সামনের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।